আমরা মডেল কোশ্চেন পেপার 17 এর সলিউশন করেছিলাম। মডেল কোশ্চেন পেপার 17 591 পেজে 22টা মডেল কোশ্চেন পেপার আছে, বেশিরভাগই সলভ হয়ে গেছে, অল্প কিছু পড়ে আছে, সেগুলো খুব তাড়াতাড়ি আমরা সলভ করে দেবো। এর পরবর্তী ক্ষেত্রে তোমরা এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপার সলিউশন আমার চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, ক্লাস 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসের ম্যাথের সলিউশন আমাদের করে দেওয়া আছে। যে সমস্ত স্টুডেন্টরা ম্যাথামেটিক্সের কনসেপ্ট আরো ভালো করে ক্লিয়ার করতে চাও, আরো ভালোভাবে শিখতে চাও, আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। কোচিং নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো। তো শুরু করছি আজকের ক্লাস 14 1 থেকে। সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। 1 ঘন ডেসিমি কাঠের ওজন 3 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 18.48 কুইন্টাল। তাহলে গুঁড়িটির ব্যাসার্ধ হবে কত? সহজ অঙ্ক। আচ্ছা, 18.48 কুইন্টাল সমান কুইন্টাল সমান 18.48। একে 100 দিয়ে গুণ করলে কেজিতে হচ্ছে, আবার এই দশমিকের জন্য 1 দুটো শূন্য, তাহলে এত কেজি হয়ে যাচ্ছে। শূন্য শূন্য কেটে গেল, 100 100 1848 কেজি হচ্ছে কাঠের গুঁড়িটার ওজন। ঠিক আছে, তো আয়তন আমরা বের করে ফেলতে পারবো। 3 কিগ্রা ওজন হচ্ছে 1 ঘন ডেসিমি কাঠের। 3 কিগ্রা কাঠের আয়তনটা কত? কাঠের আয়তন 1 ঘন ডেসিমি, ঘন ডেসিমিটার। 1 কিগ্রা কাঠের আয়তন 1/3 ঘন ডেসিমিটার। আর 1848 কিগ্রা কাঠের আয়তন সমান 1848/3, 616 ঘন ডেসিমি কাঠের আয়তনটা। কাঠের আয়তন 616 ঘন ডেসিমি। আচ্ছা, আমরা ধরি এটা লম্ববৃত্তাকার, তো ধরি কাঠের ব্যাসার্ধ আর ডেসিমি এবং ধরি কাঠের মানে লম্ববৃত্তাকার কাঠের ব্যাসার্ধ সমান আর ডেসিমি এবং উচ্চতা সমান এইচ ডেসিমি। ঠিক আছে, অতএব তাহলে এইটা হচ্ছে আয়তন, অতএব পাই আর স্কোয়ার এইচ সমান 616। এটা 1 নাম্বার। আর একটা দেওয়া আছে যে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ সমান কত দেওয়া আছে? 440 440, এটা 2 নাম্বার। তাহলে এবার 2 ডিভাইডেড বাই 1 করে পাই, বা 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 2 করে পাই। 1 হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, 2 এ আছে 2 পাই আর এইচ, 1 এ আছে 616, 2 এ আছে 440। এটা কেটে গেল, পাই আর এইচ কেটে গেল, উপরে শুধুমাত্র আর পড়ে থাকছে। এই তো 2 দিয়ে কাটলে 220। ঠিক আছে, আবার 2 দিয়ে কাটলে 110, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 0 8। ঠিক আছে, 11 দিয়ে কাটলে 11 10 110, 11 দিয়ে কাটলে 11 দিয়ে 22, 8 11 88, বা আর ইজ ইকুয়াল টু 28/10 মানে 2.8। অতএব 2r সমান কত? 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2.8 সমান 5.6। তাহলে 2rটা হয়ে যাচ্ছে কাঠের ব্যাস, আর যেহেতু ব্যাসার্ধ ধরা ছিল, তাহলে অ্যান্সার লিখবে যে কাঠের লম্ববৃত্তাকার গুঁড়ির ব্যাস 5.6 ডেসিমি। ডেসিমি এককে আছে, হ্যাঁ, তাহলে 5.6 ডেসিমি অ্যান্সার লিখবে। লম্ববৃত্তাকার গুঁড়ির ব্যাস 5.6 ডেসিমি। দুইয়েরটা। এখানে একটা 2 এর অঙ্ক দেওয়া আছে। গোলকের অঙ্ক, তাই তো? বলেছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এটা একদমই বইয়ের অঙ্ক পুরোপুরি। গোলকের চ্যাপ্টার যেটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 184 পড়ে যাচ্ছে। হ্যাঁ, গোলক আছে, বসে দেখি 12 বইয়ের
আমাদের তোমাদের ম্যাথামেটিক্স বইটার সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু করা আছে, প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তো কোষে দেখি 12 গোলক আছে, যেহেতু এটা করে দিয়েছি, কোষে দেখি 12, পেজ 184, তাই তো? কোষে দেখি 12, পেজ 184 এর এটা 13 অঙ্কটা, ঠিক আছে? তাহলে ওখানে গেলেই তোমরা পেয়ে যাবে, এটা রিপিট করে সলভ করছি না, 13 অঙ্ক। বইয়ে যেহেতু সমস্ত সলিউশন করে দেওয়া আছে, তোমাদের ম্যাথামেটিক্স বইটা সম্পূর্ণ সলিউশন। এই বইটা যে ম্যাথামেটিক্স বইটা তোমাদের, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত সলিউশন করে দেওয়া আছে। তো এই অঙ্কটা বইয়ের অঙ্ক, যে কোনো অঙ্ক যেমন প্রশ্নবিদ্যার বইয়ের অঙ্ক যেগুলো হবে, বা বইয়ের অঙ্ক করতে করতে গিয়ে অসুবিধা পড়লে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া আছে, যে লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, ভেদ, অংশীদারি কারবার, যা কিছু আছে ত্রিকোণমিতির সমস্ত পার্ট। তো এটা যেহেতু সেই বইয়েরই পার্ট একটা, আমাদের যেহেতু করে দেওয়া আছে, আর রিপিট আমরা সলভ করছি না, ঠিক আছে? 14 এর হয়ে গেল, 14 3। আমাদের বাড়ির ধানের মড়াইয়ের, এবার ধানের মড়াইটা আকৃতি কিরকম হয়? ওপর দিকটা সরু হয়ে যায়, তো ওপর দিকটা শঙ্কু আকৃতি, নিচের দিকটা চোঙ আকৃতি। ধানের মড়াই হচ্ছে এরকম, ওপর দিকটা শঙ্কু আকৃতি, নিচের দিকটা চোঙ আকৃতি। মড়াইয়ের নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতি, এটা স্বাভাবিক। মড়াইটির ভূমিতলের ব্যাসটা দুটোই সমান, ভূমিতলের ব্যাস 2.1 মিটার। হ্যাঁ, চোঙ আকৃতির অংশের উচ্চতা 2 মিটার। আচ্ছা, আর শঙ্কু আকৃতির উচ্চতা 1.4 মিটার। মড়াইটির আয়তনে 2/3 অংশে ধান রাখা হয়েছে। মড়াইয়ে রাখা ধানের আয়তন নির্ণয় করো। যেহেতু 2/3 অংশে ধান রাখা হয়েছে, সেই রাখা ধানের আয়তনটা চাইছে। তাহলে মিটার এককে আছে মড়াইয়ের ভূমির ব্যাস, ভূমির ব্যাস 2.1 মিটার সমান 2.1, দশমিক উঠে গেল 10 মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এটা কেটে দিলে এত সেমিতে নিয়ে চলে যাচ্ছে, তাহলে 210 সেমি। তাহলে ভূমির ব্যাসার্ধ সমান 210/2 সেমি সমান 105 সেমি, ঠিক আছে? ভূমির ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 105 সেমি। এটা থেকে আবার যদি মিটারে যাওয়া যেতে চায়, তাহলে 100 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, ঠিক আছে? কখনো যদি মিটারে যাওয়া বলে মনে হয়, বা এটাকেই আমরা যদি মিটারে প্রকাশ করি, এটা হয়ে যাবে 1.05 মিটার, এত সেমি সমান এত মিটার। এইভাবে ঘুরিয়ে যে কোনো এককে রাখলেই হবে। আচ্ছা, এবার চোঙের আয়তন, চোঙাকৃতি অংশের উচ্চতা সমান 2 মিটার। অতএব চোঙাকৃতি অংশের আয়তন সমান πr²h, মানে 22/7 বসিয়ে দিচ্ছে, 22/7 r² মানে 1.05 ইন্টু 1.05 ইন্টু h মানে 2, এত ঘন মিটার। এখানে সিম্পলিফাই করছি না, পরে একবারে সিম্পলিফাই করব। আচ্ছা, আর শঙ্কুর উচ্চতা কত? শঙ্কুর উচ্চতা 1.4 মিটার। শঙ্কু আকৃতির এত মিটার, ঠিক আছে? তাহলে শঙ্কু আকৃতির আয়তন যেটা সমান 1/3 পায়ের মান 22/7 r² মানে এই যে 1.05, 1/3 পাই r²h মানে 1.4, এত ঘন মিটার, ঠিক আছে? তাহলে মোট আয়তন কত? মোট আয়তন মড়াইটির মোট আয়তন, এটা হয়ে যাচ্ছে 22/7, 1.05
পাই আর স্কোয়ার এইচ ইন্টু 2 প্লাস 1/3 পাই 1.05 ইন্টু 1.05 ইন্টু 1.4 এত ঘন মিটার হবে। তাহলে এখান থেকে দুটো থেকেই 22/7 ইন্টু 1.05 ইন্টু 1.05 কমন যাচ্ছে। তাহলে এখানে পড়ে আছে 2 প্লাস এখানে পড়ে আছে 1.4/3 এত ঘনমিটার। ঠিক আছে, 22/7 1.05 1.05 এখানে 2 এখানটা একটা গুণ চিহ্ন দিয়ে দাও। এটা লসাগু করলে দেখো 3 লসাগু 3 দুগুণে 6 প্লাস 1.4 7.4 22/7 ইন্টু 1.05 ইন্টু 1.05 ইন্টু নিচে 3 3 দুগুণে 6 7.4 এত ঘনমিটার। হ্যাঁ, এবার এর 2/3 অংশ ধান রাখা আছে। অতএব ধান রাখা অংশের আয়তন বা ধানের আয়তন 2/3 অংশ যেহেতু ধান আছে, অতএব ধানের আয়তন 2/3 অংশ তো ধান আছে মানে 2/3 দিয়ে গুণ হবে। 2/3 22/7 1.05 7.4/3 এত ঘনমিটার। আচ্ছা, এটাকে এবার সিম্পলিফাই করতে হবে, যেটা আসবে সেটাই। হ্যাঁ, আচ্ছা, কি কাটছে? 7 দিয়ে কাটছে, 3টা কাটবে। দশমিকের জন্য 100 মনে করো নিয়ম নামিয়ে নেওয়া হলো, দশমিকের জন্য 100। তাহলে 3 35 105 7 5 7 35। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে 11 25। ঠিক আছে, 5 5 25 5। ঠিক আছে, আর কাটছে আবারও কাটলে 3 35 105। ঠিক আছে, 5 7 35। তাহলে এখানে থেকে যাচ্ছে 7 11 77 ইন্টু 1/100। হ্যাঁ, এই যে 7 11 77 1/100 আর এখানে পড়ে আছে 7.4, তাই তো, ইন্টু 7.4। আচ্ছা, আর কিছু কাটছে? আর কিছু কাটার জায়গা নেই। তার মানে এইটা হয়ে যাচ্ছে 0.77 ইন্টু 7.4। তাহলে 77 ইন্টু 7.4 কত হচ্ছে? 4 7 28 8 হাত থেকে 2, 4 7 28 7 2 30, 7 7 49 9 থেকে 4, 7 7 49 53, 8 9 6 5। তাহলে একটা দুটো তিনটে সংখ্যার আগে দশমিক, তাহলে হয়ে যাচ্ছে 5.698 এত ঘনমিটার এত ঘনমিটার এত ঘনমিটার। ঠিক আছে, 5.698 ঘনমিটার। ঠিক আছে, দেখো তাহলে 14 দাগে 3টাই হয়ে গেল। এবার 15 দাগে যাবো। দাগ প্রথমেই অঙ্ক আছে মধ্যমা নির্ণয়ের। শ্রেণী সীমা আছে, কিন্তু শ্রেণীর সীমানা করে দেয় নেই, শ্রেণীর সীমানায় যেতে হবে। শ্রেণী সীমা লিখছি, সেখান থেকে শ্রেণীর সীমানায় কনভার্ট করব পরিসংখ্যা। ঠিক আছে, আচ্ছা, আর ক্রমযৌগিক পরিসংখ্যা মনে করো, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর হয়েছে। আচ্ছা, এক থেকে 5, 6 থেকে 10, এগারো থেকে 15, 16 থেকে 20, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 21 থেকে 25,
26 থেকে 30, 33 থেকে 35। আচ্ছা, তাহলে দেখো এইখানে অন্তর কত আছে, 5 আর 6, 5-এ শেষ 6-এ শুরু। এগুলো যখন ইকুয়াল থাকে তখন আমরা শ্রেণীর সীমানায় আছে বলে। যেহেতু ইকুয়াল নেই তাহলে আমাকে 0.5 এগোতে হবে, 0.5 পেছোতে হবে। 0.5 পেছলে 0.5, এটা হয়ে যাচ্ছে 5.5। 6টা 0.5 পেছলে 5.5, 10টা 10.5, 11টা 10.5, এটা 15.5, 16টা 15.5 থেকে এটা হয়ে যাচ্ছে 20.5, এটা হয়ে যাচ্ছে 20.5 থেকে 25.5, 26টা 25.5 থেকে 30.5, 30.5 থেকে এটা হচ্ছে 35.5। আচ্ছা, পরিসংখ্যা এখানে কি কি বলে দিয়েছে, 2 3 6 7 5 4 3, 2 3 6 7 5 4 3। ঠিক আছে, এবার ক্রমযৌগিক পরিসংখ্যা কি হয়ে যাবে, এখানে হয়ে যাচ্ছে 2। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে এখানে হয়ে যাচ্ছে, আচ্ছা এবার কি হয়ে যাবে এখানে, এটা হয়ে যাচ্ছে 2 আর 3-এ 5, 5 আর 6-এ 11, 11 আর 7-এ 18, 18 আর 5-এ 23, 23 আর 4-এ 27, 27 আর 3-এ 30। তাহলে এইটা ইজ ইকাল টু এন, হ্যাঁ, এন বাই 2 ইজ ইকাল টু হয়ে যাচ্ছে 15। তাহলে এখানে মধ্যমা শ্রেণী কোনটা, দেখো এখানে এন বাই 2 মানে 15, এই 11তে শেষ হয়েছে এইটা, তাহলে 16 থেকে 18তম পদ পর্যন্ত এইটা, তাহলে মধ্যমা শ্রেণী হচ্ছে এইটা, এইটা মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে 15.5 থেকে 20.5। তাহলে এল ইজ ইকাল টু 15.5। ঠিক আছে, সিএফ ইজ ইকাল টু 11। ঠিক আছে, আচ্ছা এফ ইজ ইকাল টু এখানে হয়ে যাচ্ছে 7, আর এইচ ইজ ইকাল টু কত, 15.5, 15 5 20। তাহলে মধ্যমা সমান, এখানে মধ্যমা সমান বলে লিখবে এল প্লাস মানে 15.5 প্লাস n/2, n/2 মানে 15, মাইনাস সিএফ, সিএফ সমান কত 11, হ্যাঁ, n/2 মাইনাস সিএফ বাই এফ মানে 7 ইন্টু এইচ মানে 5। তাহলে 15.5 প্লাস 4 ইন্টু 5/7 সমান 15.5 প্লাস 20/7, তাই তো। এখানে 7 দিয়ে ভাগ করলে 20-কে 7 দোকানে 14, 6 দশমিকের জন্য 0, 7 8-এ 56, 4 16, 5 7-এ 35, 5 7-এ 35, 5 0, 7 7 49 মানে 2.86 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 15.5 প্লাস 2.86 সমান 6, 8 আর 5-এ 13, 3 হাতে 1, 6, 8 আর 5-এ 13, 3 হাতে 1, 5 দিয়ে 7 আর 8, 18.36 হচ্ছে মধ্যমা। দেখো এটা মধ্যমা চলে আসছে 18.36। ঠিক আছে, নেক্সট দেখো, এটা একের অঙ্কটা হয়ে গেল, 2 এর অঙ্কে চলে যাবো। এটা অবশ্যই প্রায় লিখবে, এবার শেষে অ্যান্সার লিখবে পূর্ণ বাক্যে, এইখানেও প্রায় লিখবে যে নির্ণয় মধ্যমা 18.56 প্রায়। ঠিক আছে, 2 এর দাগেরটা। দুইয়ের দাগে যেটা দেওয়া আছে, পরিসম বিভাজন ছক থেকে বৃহত্তর সূচক, ক্ষুদ্রতর সূচক ও যাই অঙ্কন করে লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করি। আচ্ছা, বৃহত্তর সূচক তাহলে এতর বেশি হবে। প্রথমে আমরা শ্রেণী আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা করছি। শ্রেণী আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, শ্রেণীগুলো তাহলে 0 থেকে আছে, আমরা লিখি 0-এর বেশি, তারপরে 10-এর বেশি, এইভাবে 60-এর বেশি পর্যন্ত হয়ে যাবে। হ্যাঁ, 7 0 এত এর বেশি। ঠিক আছে, তারপর হয়ে যাবে
10-এর বেশি, তারপর হয়ে যাবে 20-এর বেশি, তারপর হয়ে যাবে 30-এর বেশি, তারপরে হয়ে যাবে 40-এর বেশি, তারপরে হয়ে যাবে 50-এর বেশি, তারপরে হয়ে যাবে 60-এর বেশি। এইটা দেখো, এই 50 থেকে 60 পর্যন্ত পদ আছে, 60-এর বেশি কোনো পদ নেই, তাহলে 60-এর বেশি পদ 0। তাহলে 50 থেকে 60-এর মধ্যে আছে কত? 6। তারপরে 40 থেকে 50, সেইগুলো 50 থেকে 60-এর মধ্যে আছে মানে সেগুলো অবশ্যই 50-এর বেশি, ঠিক আছে, প্রত্যেকটা পদ। আচ্ছা, 40-এর বেশি কোন হবে, কতগুলো হবে? আরো 15 যোগ হবে, 15 আর 6 21। আচ্ছা, তাহলে 20 থেকে এই 30 থেকে 40-এর মধ্যে আছে আরো 20টা পদ, আরো 20টা পদ প্লাস 21টা, এটা হয়ে যাচ্ছে 41। আচ্ছা, এবার এখানে যেটা আছে 20 থেকে 30, 15টা পদ, আরো 15 যোগ করলে 56। আচ্ছা, 10 থেকে 20-এর মধ্যে কত আছে? 6টা পদ, আরো 56 আর 6 62। আর 0 থেকে 10-এর মধ্যে আছে দুটো, 62 আর 2 64 হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো, তাহলে 6 আর 2 8, 23, 43, 43 আর 15 58 আর 6 64, ঠিক আছে। এবার ক্ষুদ্রতর সূচক শ্রেণী, ক্ষুদ্রতর সূচক ক্রমযুগী পরিসংখ্যা। শ্রেণী, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে। আচ্ছা, এগুলো এতর কম এতর কম এতর কম এইভাবে হবে। আচ্ছা, 0 এর কম প্রথমে লেখো, 0 এত কম, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, ঠিক আছে। আচ্ছা, 0-এর কম 0 হবে, হ্যাঁ, 0-এর কম 0। 0 থেকে 10-এর মধ্যে আছে দুটো পদ, তাহলে 10-এর কম 2, ঠিক আছে। আচ্ছা, এবার 10 থেকে 20-এর মধ্যে আছে আরো 6টা পদ, তাহলে 20-এর কম 2 প্লাস 6, 6 আর 2 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আরো 15টা পদ আছে 30-এর নিচে, তাহলে 30-এর কম হচ্ছে, তাহলে 15 আর 6 21, 21 আর 2 23, 23টা পদ, এর সঙ্গে 15 যোগ হলে 15 আর 18 23-এর নিচে হয়ে যাচ্ছে। আচ্ছা, 30 থেকে 40-এর কম আরো 20টা পদ, 23 আর 20 43। আচ্ছা, 40 থেকে 50-এর মধ্যে আছে আরো 15টা পদ, হ্যাঁ, তাহলে 43 আর 15 58। আর 50 থেকে 60-এর মধ্যে আছে আরো 6টা পদ, 58 আর 6 64। তাহলে এবার লিখবে যে এখানে একটু ছক কাগজ নিলে, ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে প্রতিবাহু দৈর্ঘ্য 1 একক, হ্যাঁ, এটা ধরলাম, x অক্ষ বরাবর প্রতিবাহু দৈর্ঘ্য 1 একক, y অক্ষ বরাবর প্রতিবাহু দৈর্ঘ্য 1 একক ধরে ছক কাগজে এই বিন্দুগুলো স্থাপন করলাম। মানে বৃহত্তর ক্ষেত্রে 0,64, 10,62, 20,56, 30,41, ক্ষুদ্রতর ক্ষেত্রে 0,0, 10,2, এইভাবে সমস্ত বিন্দুগুলো স্থাপন করলাম এবং লেখচিত্র এবং স্কেল কম্পাসের সাহায্যে পৃথকভাবে যুক্ত করে বৃহত্তর সূচক ক্রমযুগী পরিসংখ্যা এবং ক্ষুদ্রতর সূচক ক্রমযুগী পরিসংখ্যা অঙ্কন করলাম। সবচেয়ে ভালো হবে বইয়ের কোনো একটা ভাষাটা দেখে নিয়ে সেই ভাষাটা নিখুঁত ভাষা, সেই অ্যাকুরেট ভাষাটা দেবে এবং বিন্দুগুলো শুধু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, বিন্দুগুলো শুধু চেঞ্জ করবে। এখানে দেখো এবার কিভাবে হবে, এগুলো নিজের মতো করে একটা নিয়ে নেবে, এটা মনে করে 10, 20, 30, 40, 50, 60, 70, 10, 20, 30, 40, 50, 60, 70, ঠিক আছে। আচ্ছা, 0,64 দেখো, 0,64, 40, 50, 60, 0,64 এইখানে, 10,62, এটা 10, এটা 20, 30, 40, 50, 60, 70, 10, 20, 30, 40, 50, 60, 70, 10,62, 10-এর সোজা গিয়ে 60, 62 এইখানে, তারপরে 20,56, 20,56,
50 আর 6 56। তারপরে 30,41, 30,41 হয়ে যাচ্ছে এইখানে। তারপরে 40,21, 40,21 হয়ে যাচ্ছে এইখানে। ঠিক আছে, 50,6, 50,6 হয়ে যাবে এইখানে। আর 60,0, 60,0 হয়ে যাবে এখানে। পৃথক পৃথকভাবে যুক্ত করো। এইটা আলাদা যুক্ত করলে, এটাকে আবার আলাদাভাবে যুক্ত করলে, এটাকে আবার আলাদাভাবে যুক্ত করলে, এটাকে আবার স্কেল পেন্সিল আলাদা যুক্ত করলে, এটাকে আবার আলাদাভাবে যুক্ত করলে, এটাকে আবার আলাদাভাবে যুক্ত করলে, এই যে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা হয়ে গেল। এবার ক্ষুদ্রতরের জন্য প্রথমে কি আছে, 0,0 এইখানটা। ঠিক আছে, 10,2, 10,2 মানে জাস্ট এইখানটা হয়ে যাবে। 20,8, 20,8 মানে এইখানটা করে হয়ে যাবে। 30,23, 30,23 মানে এই যে এইখানটা করে হয়ে যাবে। 40,43, 40,43 মানে এইখানটা করে হয়ে যাবে। আচ্ছা, 50,56, 50,50 আর 6 56 এইখানটা করে হয়ে যাবে। 60,64, 60, 64 এইখানটা করে হয়ে যাবে। এটা যুক্ত হয়ে গেল, 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 এটা যুক্ত হয়ে গেল। ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা হয়ে গেল। এবার দেখো, এরা যেখানে ছেদ করেছে সেখান থেকে x অক্ষের উপর পারপেন্ডিকুলার ড্র করতে হবে। x অক্ষের উপর পারপেন্ডিকুলার ড্র করলে সেটা যে বিন্দুতে ছেদ করবে তার x অক্ষ বরাবর যে বিন্দুতে ছেদ করলো সেটার x অক্ষের যে মান, x অক্ষ বরাবর যে মান অর্থাৎ যে ভুজ, সেটা হবে মধ্যমা। তাহলে লিখবে ছেদ বিন্দু, মনে করো পি বিন্দু থেকে x অক্ষের উপর PM লম্ব অঙ্কন করা হলো, এরকম লম্ব অঙ্কন করবে। লম্ব অঙ্কন করা হলো, যে বিন্দুতে মনে করো M বিন্দুতে ছেদ করলো, M বিন্দুর স্থানাঙ্ক এত এবং এই বিন্দুর ভুজই হলো মধ্যমা। তাহলে ভুজটা বলবে এত, সেই বিন্দুর স্থানাঙ্ক এত এবং মধ্যমা এত। এখানে ওই 31, 34 পয়েন্ট সামথিং মধ্যমা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা হলো 15-2। নেক্সট দেখো 16 চলে যাচ্ছি, 15-3 চলে যাচ্ছি। সংখ্যাগুরু মান নির্ণয় করো। তাহলে এখানে একদিকে লিখবে শ্রেণী, একদিকে সংখ্যাগুরু মান সবচেয়ে সহজ। সংখ্যাগুরু মান নির্ণয় করা, শ্রেণী পরিসংখ্যা। জিরো থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আচ্ছা কতটা আছে দেখি, আচ্ছা 80-র বেশি, 70 থেকে 80। ঠিক আছে, 80-র বেশি জিরো আছে, তাহলে এটাই হবে। আচ্ছা, এখানে বলেছে 80-র বেশি জিরো, তাহলে 80 থেকে 90 কোনো পদ হবে না। 70-র বেশি 4টে, তাহলে 70 থেকে 80-র মধ্যে 4টে পদ। ঠিক আছে, আচ্ছা 60-এর বেশি 12টা, তাহলে 12 - 4 8টা। এরপর আছে 50-এর বেশি 30টা পদ, তাহলে 50-এর বেশি 30টা পদ, তাহলে 50 থেকে 60-এর মধ্যে 30 - 12 18। ঠিক আছে, আচ্ছা 40-এর বেশি 45, তাহলে 45 - 30 15। 30-এর বেশি 65, 65 - 45 20। আচ্ছা 20-র বেশি 83, তাহলে 83 - 65 18। 10-এর বেশি 95, তাহলে 95 - 83 12। ঠিক আছে, আচ্ছা 10-এর বেশি 100, তাহলে 100 - 95 5। তাহলে মূল সংখ্যাগুরু শ্রেণী কোনটা? সংখ্যাগুরু শ্রেণী হয়ে যাচ্ছে তোমার সংখ্যাগুরু শ্রেণী, এই মানটা সবচেয়ে বেশি 20, এটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। যে মানটা সবচেয়ে বেশি 20, এটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। মানে 30 থেকে 40টা সংখ্যাগুরু শ্রেণী। তাহলে L সমান কত? 30। আচ্ছা F1 সমান কত? F1 সমান 20, F0 সমান 18, আর F2 সমান হয়ে যাচ্ছে 15, তাই তো? আচ্ছা
এখানে হলো। আর এফ সমান কত? এফ সমান, আচ্ছা এখানে এফ সমান তো আলাদা নয়, এইচ সমান কত? এইচ সমান 10। তাহলে লিখবে অতএব সংখ্যাগুরু মান সমান এল প্লাস, মানে 30 প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো, তাই তো? এফ ওয়ান মাইনাস এফ জিরো মানে 20 মাইনাস 18, 20 মাইনাস 18, 2 ইন্টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ, এইচের মান 10। তাহলে 30 প্লাস 2 ইন্টু 10 বাই 20 দুগুণে 40 মাইনাস 18 পাঁচে 13, 3 হাতে 1, 1 রেখে 2 রেখে 3, তাহলে 30 প্লাস 10 দুগুণে 20 বাই 7, 20 বাই 7 মানে 30 প্লাস 7 2 14.6, এই যে 7 দিয়ে 20-কে ভাগ, 7 2 14, 6 দশমিকের জন্য 0, 7 আসতে 56, 4 0, 5 7 35, 5 7 7 49, 2.86, আবারও 2.86 সমান 32.86 লিখবে প্রায় এখানটা। অতএব শেষে অ্যান্সারটা পূর্ণ বাক্যে হয়ে যাবে নির্ণয় সংখ্যাগুলোর মান 32.86 প্রায় ব্র্যাকেটে। হ্যাঁ, নির্ণয় সংখ্যাগুলোর মান হয়ে যাবে, অতএব অ্যান্সার যেটা হবে, অতএব শেষে নির্ণয় সংখ্যাগুলো মান 32.86 প্রায়। ঠিক আছে, দেখো এর সাথে সাথে আমাদের মডেল কোশ্চেন পেপার 17 এবং পেজ নাম্বার 591 এর যে কোশ্চেন সেট ছিল তার সম্পূর্ণ সমাধান হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো। আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রী ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দিতে চাও, আরো ভালোভাবে শেখার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ।